স্বাগত। দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছে আমি সুলতানা রহমান, আর আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন বাংলা ভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ, সাংবাদিক ও শিক্ষক আনিস আলমগীর এবং সুপ্রিম কোর্টের আইনজীবী শামীম হায়দার পাটোয়ারি। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। মূলত সারাদিন যে খবরগুলো আলোচনায় থাকে, শিরোনাম হয়, সেগুলো নিয়েই আমাদের প্রতিদিনের নিয়মিত এই আয়োজন। শুরুতে একটু দেখে আসতে চাই যে খবরগুলো শিরোনাম হয়েছে। দেশকে যারা অন্ধকারের দিকে ঠেলে দিতে চাইছে তারা মানবতার শত্রু, এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ওয়ার্ল্ড মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রতিদিন পুড়িয়ে মানুষ হত্যা করা, এটা এইরকম অমানবিক কাজ কোন মানুষ করতে পারে এটা বিশ্বাস করতেও কষ্ট হয়। এবং যারা এটা করে তারা মানবতার শত্রু, তারা জনগণের শত্রু, তারা দেশের শত্রু। আগামী 6 মাসের মধ্যে নাশকতাকারীদের বিচার এবং রায় ঘোষণা হবে বলে আশা করছেন আইনমন্ত্রী আনিসুল হক। যারা আজকে এই সন্ত্রাস করছে তাদেরকে ইনশাআল্লাহ 6 মাসের মধ্যে আমরা বিচারের রায় দিয়ে তাদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা। অন্যদিকে বিএনপি জামায়াতের নাশকতা মোকাবেলায় নতুন আইন, নতুন আদালত এবং নতুন বাহিনী গঠনের পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। আমাদেরকে নতুন আদালত, আমাদেরকে নতুন আইন এবং এদেরকে মোকাবেলা করার জন্য ক্ষিপ্রতা সম্পন্ন নতুন ট্রেন বাহিনীও গঠন করতে হবে। রাজশাহীতে ট্রাকে পেট্রোল বোমা হামলায় দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ট্রাকের হেলপার শহীদুল ইসলাম। 2রা ফেব্রুয়ারি রাতে শহীদুলের ট্রাকটি হামলার শিকার হয়। নাশকতার আশঙ্কায় রাত 9টার পর মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে রাতে পণ্যবাহী গাড়ি চলবে আগের মতোই। সচিবালয়ে পরিবহন মালিকদের সঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আমাদের পরিবহনের ভাইরা, মালিক ভাইরা তা কিন্তু রেখেছে, তারা প্রস্তুত হয়েছেন এবং আমাদেরকে বলছেন যে ওই যে 9টার এটা উইথড্র করার জন্য। তা আমরাও তাদের সঙ্গে একমত, আমরাও সেটা উইথড্র করব। রাজনৈতিক সহিংসতা ও নাশকতার প্রতিবাদ জানাতে প্রতীকী অনশন ও মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এছাড়া জাতীয় প্রেস ক্লাব ও গুলশান এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে বেশ কিছু সংগঠন। এসব কর্মসূচি থেকে নাশকতার বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার দাবি জানানো হয়। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে রাষ্ট্র, সেই রাষ্ট্রকে এভাবে চ্যালেঞ্জ করা হবে, সেই রাষ্ট্রের মূলে আঘাত আনা হবে। এ ধরনের দেশদ্রোহী কর্মকাণ্ডকে কখনোই রাষ্ট্র বরদাস্ত করবে না। আমরা সেই অবস্থার দৃষ্টান্ত দেখতে চাই। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বর্জনের সিদ্ধান্ত নিলেও হরতালে আদালতের নিয়মিত কাজে অংশ নিচ্ছেন সাধারণ আইনজীবীরা। তবে বিএনপিপন্থী আইনজীবীরা বলছেন, হরতালে বিচার কাজ বন্ধ রাখার অনুরোধে সাড়া দিয়েছেন বিচারকেরাও। যে পর্যন্ত এই হরতাল চলে, আদালতগুলো যাতে না বসে, যেমন বিচার প্রার্থী জনগণ যাদের মামলা বিচারের জন্য আসবে তারাও আসতে পারতেছে না, আইনজীবীরাও আসতে পারতেছে না। সকাল 9টা থেকে 1:00 পর্যন্ত কাজ হয়েছে। আমরা বহু মামলা নিষ্পত্তি সেখানে আদালত করেছেন, আমরা সহযোগিতা করেছি, আইনজীবীরা অ্যাপিয়ার করেছেন উভয় পক্ষের। কিছু কিছু আইনজীবী যারা আসেননি তাদেরটা হয় নাই। সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকদের সর্বনিম্ন মজুরি হবে 1200 রিয়াল। প্রতি মাসে 10,000 শ্রমিক দেশটিতে যেতে পারবেন। সফররত সৌদির প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে একথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। আমার যে শ্রমিক সৌদি আরবে যাবে, তার সৌদি আরবে যাওয়ার জন্য কোনো খরচ নাই। যে 15-20 হাজার টাকার কথা আমি বলতেছি সেটা তার নিজের ইন্টারনাল খরচ। মঞ্জুর মোর্শেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছিলেন সারাদিনের খবরগুলো। বেশ আসলে নানান দিক থেকে বিভিন্ন রকম আলাপ আলোচনা হচ্ছে এবং আপনি জানেন গতকাল সন্ধ্যায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদার স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়েছে বিরোধী দলীয় আপনার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে, এবং তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে একই চিঠি তারা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছেও পাঠিয়েছে। এই উদ্যোগটা আসলে মানুষ কিভাবে করে দেখছে যারা মোস্তফা ফিরোজ? না, স্বাভাবিকভাবে সারা দেশে যখন কি একটা অশান্ত পরিস্থিতি, মানুষের থেকে পরিত্রাণ চায়,
এবং সাধারণ মানুষ আসলে এখন যে অবস্থা, প্রায় 33-35 দিন মতো গেল, সেই অবস্থায় কিন্তু কারোর উপরেই ভরসা করছে না। অর্থাৎ দমন পীড়নেও কাজ হচ্ছে না, আবার অন্যদিকে আন্দোলনও কোনো কাজ হচ্ছে না। অর্থাৎ কোনো দিক দিয়েই দেশে বলা যাবে না যে একটা স্বাভাবিক পরিস্থিতি। এই পরিস্থিতি সাধারণ মানুষ যখন উদ্বিগ্ন হয়ে পড়ছে এবং যখন মনে করছে যে একটি হস্তক্ষেপ দরকার এই দুই পক্ষকে এক জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে, তখন এই ধরনের একটা উদ্যোগ স্বাভাবিকভাবেই আমার ধারণা যে সাধারণ মানুষ মানে সাধুবাদ জানাবে। এবং এই উদ্যোগের পেছনে যারা আছে তারা কখনো রাজনীতি করেন না এবং তারা সমাজের মানে কি বলে সাধারণ মানুষের আস্থাভাজন এবং সমাজের প্রতিনিধি হিসেবে বলছেন যারা এই উদ্যোগের সঙ্গে আছেন তারা দল নিরপেক্ষ, কিন্তু এদের কারো কারো দলীয় পরিচয় আছে। দলীয় পরিচয় থাকলেও আমি যে কয়েকজনের নাম আছে এটা কিন্তু তারা মুখ্য না। অর্থাৎ আওয়ামী লীগ বিএনপির মতন তারা ক্ষমতা মানে থাকা এবং যাওয়ার মতন অবস্থানে নেই। সুতরাং ধরেন ডক্টর কামাল হোসেন বা মাহমুদুর রহমান মান্না, তারা তো আসলে বড় অর্থে সুশীল, বা মুজাহিদুল ইসলাম সেলিম বলেন বা খালিকুজ্জামান বলেন, ওনারা কিন্তু একটা সুস্থ রাজনীতির কথা চিন্তা করেন, সেই অর্থে তারা কিন্তু সুশীল সমাজেরই অংশ। সুতরাং এই অংশটা অর্থাৎ তৃতীয় একটা পক্ষ যদি দুই পক্ষকে এক জায়গায় আনে, অর্থাৎ তারা তো এমন না যে চিঠিটা শুধু প্রধানমন্ত্রীকে দিয়েছেন বা শুধু বিরোধী নেত্রীকে দিয়েছেন বা রাষ্ট্রপতিকে দিয়েছেন, সবাইকে দিচ্ছেন। অর্থাৎ ওনাদের উদ্যোগটা হচ্ছে সবাইকে নিয়ে এসে একটা মানে বিদ্যমান যে সংকট সেই সংকটের সমাধান করা। কিন্তু এই উদ্যোগে আওয়ামী লীগ কিন্তু এক তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। আপনি জানেন যে গত শনিবার যখন তারা প্রথম একটি সম্মেলন মতো কিংবা আপনি বলেন যে একটা কনফারেন্স মতো করেছে, তারপরে কিন্তু আপনার আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে ১/১১ কুশীলবরা আবার সক্রিয় হয়ে উঠেছে। আপনি জানেন যে এর আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে এদের কেউ কেউ বেশ সক্রিয় ছিলেন, সেই দিকটাকে তারা ইঙ্গিত করছেন। এই ইঙ্গিতটা কি মনে হয় যে খুব সঙ্গত, খুব যথার্থ, কিংবা এর কোনো যৌক্তিক কোনো প্রেক্ষাপট আছে? জানাব আনিস সালাম। মনে হয় বিচ্ছিন্ন মন্তব্য এটা, যে আনিস সালাম। আমার মনে হয় এই আশঙ্কাটা যেটা করছে, আপনি যেটা বললেন যে ১/১১ কুশীলবরা, এটা হয়তো অতীত অভিজ্ঞতা নিয়ে বলছেন। কারণ ওই সময় যেসব ব্যক্তিদের কথা আলোচিত হচ্ছিল, তাদের ভূমিকা নিয়ে সন্দেহ করা হয়েছিল। সেই সময় তারা সন্দেহ কেন, অনেকটা প্রকাশ্যেই তারা 111-কে সাপোর্ট করেছিলেন। তো সেই প্রেক্ষিতে আওয়ামী লীগ যদি এই প্রতিক্রিয়া দেখায় সেটা অস্বাভাবিক না। কিন্তু যেই ইস্যুটা নিয়ে আপনি বলছেন যে শামসুল হুদা সাহেবের যে চিঠির বক্তব্য কি, সেটাই তো এখনো ক্লিয়ার না, আমার কাছে ক্লিয়ার না, অন্তত আমি মিডিয়াতে পাইনি। আওয়ামী লীগ যদি সেরকম কিছু পেয়েছে সেটাও তো মনে হয় বলেন। আপনাদের কাছে কি খবর আছে? না, আমরা চিঠিটা পাইনি, কিন্তু চিঠিটার যেটা বলা হয়েছে বর্তমান যে পরিস্থিতি দেশে যেরকম নাশকতা হচ্ছে, দুই দল মুখোমুখি অনড় অবস্থানে আছে, এই প্রেক্ষাপটে দুই দলকে নিয়েই একটা সংলাপের উদ্যোগের কথা তারা জানিয়েছেন। বেটার সংলাপ হলে একটা বিতর্ক আছে এখানে। সংলাপ কার সাথে করব, কেন করব, এই নিয়ে তো চলছে এতদিন ধরে। তো আমার মনে হয় পরিস্থিতি যদি শান্ত হয়, যে আগুন নিয়ে যে খেলা হচ্ছে, যে বোমাবাজি যেটা হচ্ছে, সেটা যদি বন্ধ করা হয়, সেটা বন্ধ করে ওকে আমরা এটা বন্ধ করেছি, আলোচনায় যেতে তো অসুবিধা নাই। কিন্তু আগে তো বন্ধ করার মতো। মাহবুবুল আলম হানিফ একটি প্রেস কনফারেন্স করেছেন, সেখানে তিনি বলেছেন যারা এই সংলাপের উদ্যোগ নিচ্ছেন তাদেরকে মানে তাদের প্রতি আহ্বান জানিয়েছেন যে তারা যেন বিএনপি চেয়ারপারসনকে বিএনপিকে আগে নাশকতা বন্ধ করতে বলে। এরকম একটি শামীম হায়দার পাটোয়ারি শর্ত চাপিয়ে দিয়ে তো সমস্যার সমাধান হবে না। তো ওই আমি যেটা বলি, ডিম আগে না মুরগি আগে, সংলাপ বন্ধ হবে না সংঘর্ষ আগে বন্ধ হবে? তো এইটি যদি কেউ আলোচনা করতে চায়, দেশে সংঘর্ষ হচ্ছে এই কারণে আমি আলোচনা করব না, এটা কোনো প্রবলেম সলভিং অ্যাপ্রোচ না। এবং আমি বলবো ইটস নট এ অনেস্ট অ্যাপ্রোচ অ্যাট অল। কারণ যারা ক্ষমতায় আছে স্বাভাবিকভাবে তারা আরও বেশি দিন ক্ষমতা থাকতে চায়, এবং তারা হয়তো কোনো কারণে মনে করছে আলোচনাটা যত দেরি করানো যাবে বা যত অ্যাভয়েড করা যাবে তত তাদের ক্ষমতা থাকাটা সুবিধা হবে। তো সেদিক থেকে আসলে যে অ্যাপ্রোচটিতে সরকার বলছে, আমি বলবো এটা ঠিক দেশের মানুষের প্রতি ভালোবাসার প্রতিফলনটা হচ্ছে না। যেখানে মানুষ মারা যাচ্ছে, 33 দিন অবরোধ হচ্ছে, এখনো যদি আমি বলি এটা করলে আমি সংলাপ করব, ওটা করলে সংলাপ করব না, আমি মনে করবো এটা ইম্যাচিউরড মুভ। এবং এই মুভটা থেকে দেশ, জাতি বা গণতন্ত্র কোনোভাবেই ভালো কিছু পাচ্ছে না। আর সুধী সমাজে যে উদ্যোগ নিয়েছে, এটা আমরা যারা রাজনীতি করি আমাদের ব্যর্থতা, যে 33 দিনে আমরা এমন কিছু করতে পারিনি যেখানে অন্য একটি মহল সুধী সমাজ
তাদেরকে এগিয়ে আসতে হলো? কেন এটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অন্যান্য সমস্ত পার্টি মিলে একটা কনভেনশন তো করতে পারতো, একটা কনফারেন্স করতে পারতো, হয়তোবা সেখানে কোনো একটি দল আসতো, কোনো একটি দল আসতো না, বাট একটা প্রবলেম সলভিং অ্যাপ্রোচ তো রাজনৈতিক দলগুলোই নিতে পারতো। আর আওয়ামী লীগ যদি আজকে এদেরকে বলে যে 1/11 কুশীলবরা আবার সক্রিয় হচ্ছে, আমার যতটুকু মনে পড়ে 1/11 যখন আসলো ওই দিনের শপথ অনুষ্ঠানে কিন্তু বর্তমান প্রাইম মিনিস্টার নিজেই উপস্থিত ছিলেন। সেটাই, এবং এটার যে উদ্যোক্তা যিনি চিঠি পাঠিয়েছেন এটিএম শামসুল হুদা, তিনি কিন্তু ওই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কিন্তু ছিলেন। তারপরেও কেন আসলে এই বিতর্কটি আসছে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে দেশে বর্তমানে সংকট আসলে নাশকতা, অন্য কোনো সমস্যা নাই। শামীম সাহেব যেটা বললেন একটুখানি যে 33 জন মানুষ মরে গেছে, এখনো যদি সংলাপের কথা না হয়, তার মানে যত বেশি লোক মারা যাবে তত সংলাপের উপর বেশি প্রেসার দেওয়া হবে। সন্ত্রাস কিন্তু একটা নিয়ামক শক্তি হতে পারে না যে তুমি বসো, এটার জন্য আমি সন্ত্রাস করবো, আমি যত মারবো তত তুমি বসো। এই নাশকতার পরিপ্রেক্ষিতে যদি সংলাপে বসা হয় বা কোন রকম আলোচনার উদ্যোগ নেওয়া হয়, তা ভুল বার্তা যেতে পারে। এই প্রসঙ্গটি নিয়ে ফিরবো, আসলে ভুল বার্তা নাকি আসলে আপনি সমস্যার সমাধান করবেন, এই প্রশ্নের জবাব নিশ্চয়ই খুঁজবো। তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব মোস্তফা ফিরোজ, যে এই আওয়ামী লীগ যে বলছে যে আসলে সংকট হচ্ছে গিয়ে নাশকতা, দেশে অন্য কোনো সংকট নাই, যেটি গতকাল মাহবুবুল আলম হানিফ কিন্তু এমনটাই দাবি করেছেন, আসলে কি তাই নাকি আসলে রাজনৈতিক সংকট তো রয়েছেই? সংকটটা আসলে একটা কঠিন সংকট, কারণ দেখেন আপনি যদি এই ধরনের নাশকতা, পেট্রোল বোমা মারার নাশকতার যারা করে, তারা কিন্তু বিশ্বে অন্যান্য মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশে যারা করে তারা কিন্তু দায়িত্ব নেয়, কিন্তু এখানে কিন্তু কেউ দায়িত্ব নিচ্ছে না। হ্যাঁ, কেউ দায়িত্ব নিচ্ছে না। তাহলে দায়িত্ব নিচ্ছে না অথচ হচ্ছে, তাহলে নিশ্চয়ই কেউ না কেউ আছে। কারা তারা? যদি দুইটা শক্তি থাকতো, একটা রাজনৈতিক সংকটের কারণে রাজনৈতিক আলোচনা, আর একটা যারা নাশকতা করছে তাদের সাথে সরকার কি আলোচনা করবে কি করবে না, বা সরাসরি তাদের সঙ্গে গান ফাইটে যাবে, সেই ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে না। ফলে পুরো বিষয়টা যেমন নাশকতা যারা করছে, কিন্তু বিএনপি, গভর্নমেন্ট বলছে যে এটা বিএনপি জামাত করছে, কিন্তু বিএনপি জামাত বলছে সরকার এজেন্টরা করছে, ফলে একটা ধোঁয়াশা রয়ে গেছে। তো সুতরাং এই অবস্থায় কিন্তু সরকারের পক্ষেও কিন্তু মানে সংলাপ বা আলোচনা কোন অর্থে করবে? রাজনৈতিক সংকট নিরসনে যদি সমাধান হয়, তাহলে এই নাশকতা কারা করলো? তাহলে এই আলোচনা হলে কি ওটা থেমে যাবে? তাহলে ওটা যদি থামে, তাহলে তো আমি বলি, তাহলে ওটা যদি থেমে যায় এই আলোচনার জন্য, তাহলে তো বোঝা যাবে যে তাহলে যাদের সাথে আলোচনা হচ্ছিল তারাই বোধহয় নাশকতা করছে। ফলে গভর্নমেন্টের জন্য একটা সংকট হলো যে নাশকতা কারা করছে সেই শক্তিটাকে তাদেরকে চিহ্নিত করা একটা সমস্যা, আর একটা রাজনৈতিক সংকট। ফলে গভর্নমেন্টকে দুইভাবেই কিন্তু মোকাবেলা করতে হবে, অর্থাৎ নাশকতা যারা করছে তাদেরকে যেমন মোকাবেলা করতে হবে শক্ত হাতে এবং জিরো টলারেন্সে, অন্যদিকে রাজনৈতিক সংকট নিরসনে এই যে নাগরিকদের যে উদ্যোগ, সেই নাগরিকদের উদ্যোগকে ওই যে 1/11 কুশীলবরা, আমি জানি না, আমার ধারণা যে মাহবুবুল হানিফ বা অন্য কোনো নেতা যদি এই ধরনের মন্তব্য থাকে, এটা হয়তো বিচ্ছিন্ন মন্তব্য, এটা সরকারের মন্তব্য না। মাহবুবুল হানিফ বা অ্যাডভোকেট কামরুল ইসলাম তারা কিন্তু প্রাইম মিনিস্টারকে প্রতিনিধিত্ব করেন না, কখনো কখনো তারা নানান রকম বেফাঁস মন্তব্য করে। সেই মন্তব্যটাকে প্রাইম মিনিস্টারের অ্যাটিটিউড বা সরকারের মূল বক্তব্য এটা মনে করার কোনো কারণ নেই। জি, যেমন মোস্তফা ফিরোজ বলছিলেন যে সংকট আসলে দুইভাবেই মোকাবেলা করতে হবে, কিন্তু